বিজয়নগরের নামে একটা গ্রামে একজন খুব মোটা আর অলস কৃষক থাকত। বিনোদের স্ত্রী লতা আর তার স্বামীর অলসতার জন্য চিন্তিত ছিল। কি করব আমি এই মানুষটাকে নিয়ে, শুধু সারাদিন খায় আর ঘুমায়। আরে ওঠো, সূর্য মাথার ওপরে উঠেছে, তুমি এখনো ঘুমাচ্ছ? আজ তোমাকে পুরো জমি কোপাতে হবে। ও আমি পরে করে নেব খুনি। তুমি এই কথাটা 1 মাস ধরে বলে আসছো। আজ যদি তুমি পুরো ক্ষেত না কোপাও তাহলে না আমি তোমায় খাবার দেব না, আর তোমায় ঘরেও ঢুকতে দেব না। এ কেমন কথা হলো? কেউ আবার খেতে দিতে কোনো রকমে না করে নাকি? আমি করব। খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো আর অলসও, একটা কাজও তোমার দ্বারা হয় না। এইভাবে চলতে থাকলেও আমাদের কাছে খাবারের জন্য কিছুই থাকবে না। তখন কি করবে? না না, এরকমটা হবে না। আমি আজই পুরো জমিটা কুপিয়ে দেবো। আমাদের জমিতে তাড়াতাড়ি ধান চাষ হবে। এই জন্য প্রথমে তোমায় জমি কোপাতে হবে। এখন যাও, তাড়াতাড়ি যাও। লতা বিনোদকে জোর করে মাঠে পাঠিয়ে দিল। এত বড় জমি আমাকে একাই কোপাতে হবে? এটা তো খুবই অমানবিক। কিন্তু আমি যদি এটা না করি তাহলে লতা আমায় খেতে দেবে না, আর খাবার না খেলে আমি কি করে বাঁচবো? না বাবা না, আমি তো এই জমি কুপিয়েই ছাড়বো। বিনোদ জমি কোপাতে শুরু করলো। খুব গরম ছিল, ওর মাথা থেকে ঘাম পড়ছিল। আরে বাবা, এত গরম! কিছুক্ষণ জমি কোপানোর পর বিনোদ থেমে গেল আর বিশ্রাম নিতে লাগলো। ও জল খেলো আর ভাবতে লাগলো, বাপ রে বাপ, এখন তো কত কাজ বাকি। আমি তো মরেই যাব এই জমি কোপাতে কোপাতে। তখনই বিনোদের কাছে একজন বৃদ্ধ লোক এলো। আরে বাবু, শোনো, তোমার কাছে কি খাবার জল আছে? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে, এই নিন বাবা। বিনোদ ওই বৃদ্ধ লোকটাকে জল দিল। আপনি কে? আর এখানে এত রোদের মধ্যে করছেনটা কি বাবা? আমি আমি তো একজন ভিখারি, ভিক্ষা করতে বেরিয়েছি। কিন্তু এত রোদের তেজ আপনার গরম লাগে না নাকি? লাগে তো, কিন্তু আমি আমার উদ্দেশ্যের কথাই ভেবে এগিয়ে যাই। বাহ বাহ বাহ, আপনি কত মহান মহারাজ! আমাকে আপনার আশীর্বাদ দিন। বিনোদ ওই ভিখারির আশীর্বাদ নিল। বাহ, সোনায় বাঁধানো কপাল নিয়ে এসেছো বাবু। এই জমিতে যখন ধান ফলবে তখন সোনাও ফলবে। আমি ঠিক বুঝলাম না, তোমার ফসলে তুমি সোনা পাবে? এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, একদম। সোনার ধান হবে এটা ভেবে বিনোদ খুব খুশি হলো, আর ওই ভিখারি ওখান থেকে চলে গেল। আর বিনোদ আবার জমি কোপাতে শুরু করলো। দুপুর থেকে বিকেল হয়ে গেল। আরে ও ভাই বিনোদ, বাড়িতে যাবে না নাকি? ব্যাস আর একটু বাকি। ঠিক আছে, জানি না হঠাৎ করে এই অলসের আবার কি হলো। বিনোদ অনেক রাত পর্যন্ত জমি কোপালো। অবশেষে পুরো জমি কোপানোর পরও বাড়ির দিকে যেতে লাগলো। আরে ভাই, খেতে দাও। অনেক দেরি হয়ে গেল তোমার? পুরো জমি কোপাই করছিলাম। মনে হয় তুমি আমায় ভয় পেয়েছো, এই জন্য একদিনেই জমি কোপাতে পেরেছো। তোমার ভয় নয়, ওই মহারাজের কথা শুনে একদিনে আমি পুরো জমিটা কুপিয়ে দিয়েছি। আমি ঠিক বুঝলাম না। বিনোদ লতাকে ভিখারি সম্বন্ধে সবকিছু বলল, আর এও বলল ওর ফসল থেকে সোনা ফলবে। আরে বাহ, এ তো খুবই ভালো খবর। এই জন্যই আমি কোনো রকম দেরি না করে পুরো জমি একদিনেই কুপিয়ে ফেললাম। এটা খুবই ভালো করেছো। তুমি কালকে বীজ পুঁতে দিও। কালকের কাজ আমি একা পারবো না, কালকে তোমাকেও আমার সাথে জমিতে যেতে হবে। কি? হ্যাঁ, আমরা একসাথে হয়ে বীজ বপন করব। ঠিক আছে। লতা ওর বরকে কিছু বলতে পারল না। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাবার তৈরি করে ফেললো, আর খাবার বেঁধে নিয়ে দুজনেই নিজেদের জমিতে চলে গেল। বিনোদ তাড়াতাড়ি বীজ বপন করার কাজ শুরু করলো, আর লতা সব বীজগুলোকে জল দিতে লাগলো।
এই দুজনকে জমিতে কাজ করতে দেখে ওদের প্রতিবেশীরা অবাক হয়ে গেল। মনে হয় আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। এই অলস এত সকাল সকাল বীজ রোপণ করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, না হলে তো ও মাসের পর মাস জমির দিকে ভুলেও আসে না। হ্যাঁ, ওটা তো ঠিকই, কিন্তু ভালোই হয়েছে এ কাজ করতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। সকাল থেকে রাত হয়ে গেল আর পুরো জমিতে বীজ বোনার কাজ শেষ হয়ে গেল। ক্লান্ত হয়ে স্বামী স্ত্রী ঘরে ফিরল আর কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বিনোদ তাড়াতাড়ি উঠে পড়ল। লতা, আরে লতা, তাড়াতাড়ি ওঠো। কি হলো আবার? তুমি কেন এত চিৎকার করছো? আমার চা দিয়ে দাও। কিন্তু এত সকালে? হ্যাঁ, এখন থেকে রোজ সকালে আমার জমিতে যেতে হবে। কিন্তু কেন? জল ছড়াতে। ভালো জল না পেলে ভালো ধান হবে কি করে? আর ভালো ধান না হলে ওখান থেকে সোনা কি করে ফলবে? হ্যাঁ, ওটা তো ঠিকই। লতা বিনোদকে চা দিয়ে দিল আর ও চা খেয়ে জমিতে চলে গেল। এরপর থেকে এরকমই চলতে থাকলো। বিনোদ অনেক বেশি সময় জমিতেই কাটাতে লাগলো। ও সকাল সকাল জমিতে যেত আর অনেক রাতে বাড়ি ফিরতো। এর থেকে তো আগেই ভালো ছিল, অন্তত তখন তো ঘরে থাকতো। এখন তো নিজেও বিশ্রাম নেয় না আর আমাকেও বিশ্রাম নিতে দেয় না। হে ভগবান! কিছু মাস কেটে গেল আর ফসল কাটার সময় এসে গেল। আমাদের কালকেই ফসল কাটতে হবে। তো ঠিক আছে, মজদুর ডেকে নাও। তুমি নিজে কি করে এত ফসল কাটবে? কিন্তু মজদুর যদি সোনার ধান চুরি করে নেয় তাহলে? না না না, আমাদের ফসল কাটতে হবে। কিন্তু তুমি নিজে কি করে কাটবে? আরে একা কই, তুমি আছো না, আমরা দুজন মিলে ফসল কাটবো। কি? হ্যাঁ, আমি আর কারোর ওপর বিশ্বাস করতে পারবো না। আমাদের কালকে সব ফসল কেটে ঘরে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এক একটা ধানের কণা ঠিক করে দেখতে পারবো। বাপ রে বাপ! লতা তো এত কাজ ভেবেই চিন্তায় পড়ে গেল। পরের দিন ওরা ফসল কাটার জন্য পৌঁছালো। আরে ও বিনোদ, তোমার কি সাহায্য লাগবে নাকি? তাহলে আমি তোমার ফসল কাটতে পারি। আরে না না ভাই, আমরা দুজন করে নেব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। বিনোদ আর লতা সারা দিন জমিতে ফসল কাটতে লাগলো। সব ধান ওরা ট্রাক্টরের মধ্যে রাখলো আর নিজের ঘরে চলে এলো। পরের দিন থেকে শুরু হলো সোনার ধানের খোঁজ। বিনোদ এক এক করে সব ধানগুলোকে বাড়ি মারতে লাগলো। এখনো পর্যন্ত একটাও সোনার ধান পেলাম না। আমিও পেলাম না। এরকম করতে করতে কিছুদিন চলে গেল। সব ধান আলাদা হয়ে গেল। মনে হয় না এর মধ্যে সোনার ধান আছে। হ্যাঁ, এত সব ধান দিয়ে আমরা করবোটা কি? ধানগুলো লালাজিকেই বিক্রি করে দিই, অন্তত টাকা তো আসবে। হ্যাঁ হ্যাঁ, একদম। পরের দিন সকালে লালাজি ধান দেখতে এলো। বাহ, কি উৎকৃষ্ট ধান হয়েছে! এইরকম ধান অনেক বছর দেখিনি। বাহ বিনোদ, বাহ 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 বাহ! আমি তোমায় এই ধানের জন্য অনেক ভালো দাম দেব। এই নাও, পরের ফসলের জন্য অগ্রিম। পরের ফসলও আমাকে বিক্রি করো। আচ্ছা লালাজি। বিনোদ আর লতা টাকা গুনতে লাগলো। আমি এত টাকা আমার জীবনে কখনো দেখিনি। আরে জানো, এই টাকা সোনার থেকেও বেশি আছে। হ্যাঁ, আর ভাবো, আমাদের একটা ফসল থেকে আমরা এত টাকা পেয়েছি। যদি আমরা সব সময় ভালো ফসল উৎপন্ন করি তাহলে আমরা খুব বড় লোক হয়ে যাব। মনে হয় ওই ভিখারির কথার এটাই অর্থ ছিল, যে আমাদের ফসল সোনার সমান হবে। হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো লক্ষ্মী ঠাকুর নিজেই আমাদের ঘরে এসেছে। একদম। এরপর থেকে আমরা খুব পরিশ্রম করে চাষবাস করব আর এইভাবেই ফসল চাষ করব। হ্যাঁ। ওই দিন থেকে বিনোদ আর লতা দুজনের অলসতাও কোথাও পালিয়ে গেল। ওরা দুজন পরিশ্রমী চাষি হয়ে উঠল। সত্যি বলে লোকে, জমির ধান সোনার সমান।